এক ছোট্ট গ্রাম সুন্দরপুরে রঘু নামে এক গরিব কিষান তার বউ আশার সাথে থাকত। রঘু অনেক পরিশ্রমিক কিষান ছিল। অনেক কষ্ট আর দুঃখ থাকার সত্ত্বেও দুজন হাসি খুশিতে থাকত। এক রাতে তারা দুজন তাদের কষ্টের জীবনের ব্যাপারে কথা বলছিল। আশা, এই গরিবের জীবন কবে যে কাটবে? হয়তো একদিন এমন হবে যে খাবারের জন্য লোকের দাঁড়ে বাড়ে যেতে হয়। যা হবে দেখা যাবে। যদিও কোনোদিন খিদায় মরতেও হয় না কেন, তো একসাথে মরব। এত চিন্তা করছো কেন? ভগবান একদিন সব ঠিক করে দেবেন। একটা কথা বলো, তুমি এত কষ্টে থাকা সত্ত্বেও এত শান্ত কি করে থাকতে পারো সোমা? মূর্তি তো একদিন সবাইকেই হবে, তো ভয় পেলে কি হবে? যদি চিন্তা করলে সব সমাধান শেষ হয়ে যেত, তাহলে সবাই তো সারাদিন বসে শুধু চিন্তা করত। ঠিক আছে, সেসব ছাড়ো। একটা কথা বলো, এত রাতে তুমি এই পানের থালা নিয়ে এসেছো, মানে কিছু তো একটা ব্যাপার আছে। তুমি ঠিক বলেছ। তুমি আজও আমার মনের কথা বুঝতে পেরেছ। তোমার সঙ্গে আমি 5 বছর ধরে সংসার করছি, তুমি কখন কি বলবে আমি সব বুঝতে পারি। আমি আপনাকে বলছিলাম যে আপনার চাষবাস করে অনেক কষ্টে সংসার চলছে। আমার তো পড়াশোনা আছে। এক কাজ করলে হয় না? গ্রামের স্কুলে বাচ্চাদের পড়ালে কিরকম হবে? দিলে আমাদের অভাবটা কিছুটা ঘুচবে। তুমি যদি স্কুলের টিচার হয়ে যাও, তাহলে আমি অনেক গর্ব অনুভব করব। আর আমি সবাইকে বলে বেড়াবো যে শুনো শুনো, আমার বউ স্কুলের টিচার। আশার ঘরের কিছুটা দূরে থাকতেন তার বাবা ঘনশ্যাম আর তার সৎ মা শান্তি। আশার মা মারা যাওয়ার পর ঘনশ্যাম শান্তিকে বিয়ে করল। কিন্তু শান্তি শুরু থেকেই আশাকে পছন্দ করতেন না। সে তার মেয়ে রাধার কথা সবসময় ভাবত। কিছুদিন পর দীপাবলি আসছে। আমি ভাবছি রাধার জন্যে শাড়ি আর মোহনের জন্যে নতুন কাপড় কিনে দেই। আরে, কিছুদিন আগে তো রাধার জন্য সোনার হার আর মোহনের জন্য দামি ঘড়ি এনে দিলে। আবার এই দীপাবলিতে এইসব দেওয়ার কি দরকার? তুমি কি পাগল? যদি দীপাবলিতে কিছু না দেই, তাহলে রাধার শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে যে তার বাবা মা দীপাবলিতে কিছু দিতে পারেনি? হ্যাঁ, রাধার জন্য তো দেখছি তোমার মনে অনেক চিন্তা আর ভালোবাসা। কিন্তু আগের 5 বছরের মধ্যে তোমাকে একবারও সোমা আর রঘুর জন্য এতটা চিন্তা করতে তো দেখিনি। কারণ সে তো তোমার নিজের মেয়ে নয়, তাই না? সব কথায় তুমি আমার মেয়েকে কেন টানো বলো তো? হ্যাঁ, আর আশা আমার কেউ নয়, সে তোমার মেয়ে। তুমিই তার কথা ভাবো। তুমি তো এখন রেগেই যাবে। আরে, আমি তোমাকে এই ভেবে বিয়ে করেছিলাম যাতে আমার মা মরা মেয়েটাকে তুমি একটু খেয়াল রাখবে। আর আমি যদি জানতাম যে তোমার মনে আশার জন্য এত ঘৃণা আছে, তাহলে আমি তোমাকে ভুল করেও বিয়ে করে নিয়ে আসতাম না। তোমাকে কে বলেছিল বিয়ে করতে? তুমি তো বিয়ে করার জন্যে পাগল হয়ে গিয়েছিলে। আর আমি শুধু চাই আমার মেয়েটা ভালো থাকুক। তোমার মেয়ের কথা তুমি বুঝো? পূজাতে যখন আশা বাড়িতে এসেছিল, তখন তুমি তার সাথে যে ব্যবহার করেছিলে, সেটা আমি জীবনেও ভুলতে পারবো না। আমি তোমার ওই মেয়েকে ঘৃণা করি আর সারা জীবন ধরে করতে থাকব। তুমি তাতে ভালো ভাবো আর খারাপ ভাবো, তাতে আমার কিছু যায় আসে না। শান্তির মুখে এই কথা শুনে ঘনশ্যাম মনে অনেক কষ্ট পেল। শান্তি আশাকে যতই ঘৃণা করুক না কেন, কিন্তু ঘনশ্যাম তার মেয়ের প্রতি অনেক ভালোবাসা ছিল। সে প্রায় লুকিয়ে লুকিয়ে আশার সঙ্গে দেখা করতে যেতেন। বাবা, তুমি আবার লুকিয়ে এসেছো আমার সাথে দেখা করতে? না রে মা, তোর মা বলল যে তোর কাছে আসতে। আর কি যেন ভরে দিল ব্যাগে। আমি না বললাম, শুনলই না, দিয়ে দিল ব্যাগে। তোর মা আর আগের মতো নেই রে। তোর মা অনেকটা বদলে গেছে। বাবা, তুমি যতই না মায়ের প্রশংসা করো না কেন, আমি জানি এ তোমার মনের কথা নয়। তোমার চোখ মুখ দেখলেই বোঝা যাচ্ছে তুমি মিথ্যে কথা বলছো। বাবা, আমি সেই দিনের অপমানের কথা ভুলিনি। তবুও আমাকে বলা কথা আমি সহ্য করে নিতাম। কিন্তু যে ঘরে আমার স্বামীকে অপমান করা হয়েছে শুধু সে গরিব বলে, সে ঘরে আমি কি করে যাব বলো বাবা? আমি জানি মা, শান্তির ব্যবহারে তোমরা দুজনে অনেক রেগে আছো, কিন্তু এই কথার বিরোধ করার মতো আর আমার গায়ে জোর নেই। একটা কথা বলো মা,
রঘু আবার আমার উপর রেগে নেই তো? না বাবা, ওনার মনে কারোর জন্যে কোনো অভিযোগ নেই। উনি তো অনেকবার বলেছেন যে আমি গিয়ে দেখা করে আসি, কিন্তু আমিই যেতে চাইনি। আরে মা, তুই আমার একমাত্র মেয়ে, সেই ঘরে সবথেকে বেশি তোর অধিকার ছিল, কিন্তু আজ সেই ঘর থেকে তুই আলাদা হয়ে গেছিস। তাতে কি হলো বাবা? সেই ঘর যতই আমার জন্য বন্ধ হোক না কেন, কিন্তু তোমার জন্য আমার এই ঘর সবসময় খোলা থাকবে। ঠিক আছে, সেই সব কথা ছাড়। এই দেখ, তোর জন্য কিছু মিষ্টি আর টাকা নিয়ে এসেছি, কারণ আর কিছুদিন পর তো দীপাবলি আসতে চলেছে। তাই এই কিছু টাকা আর মিষ্টি নিয়ে এসেছি তোর জন্যে। আমাকে ক্ষমা করিস মা, আর তো বেশি কিছু দিতে পারলাম না। এইসব আবার কি দরকার ছিল বাবা? শুধু তোমাদের আশীর্বাদই আমাদের কাছে যথেষ্ট। যদি তুই আমার কাছে টাকা আর মিষ্টি না নিস, তাহলে আমি ভাবব তোর মনে আজও আমার জন্য রাগ জমে আছে। শান্তির নিজের মেয়ে ছিল অনেকটা হিংসুটে আর রাগী মনের, আর তার স্বামী মোহন ছিল একজন বড় ব্যবসায়ী, কিন্তু তবুও তাদের লোভের কোনো সীমা নেই। আরে রাধা, আমি যে তোমাকে বলেছিলাম তোমার বাবার কাছ থেকে 1 লাখ টাকা নিয়ে আসতে, তৎ কি হলো? এখন বাবা মার কাছে যাব না, আর কিছুদিন পর তো দীপাবলি আসছে, তখন গিয়ে নয় টাকাটা নিয়ে আসব। কিন্তু তুমি এই 1 লাখ টাকা নিয়ে কি করবে? আরে রাধা, তুমি তো জানো যে এখন ব্যবসার অবস্থা খারাপ চলছে। একটা নতুন জায়গা দেখেছি, শুধু 1 লাখ টাকা কম আছে জন্যে জায়গাটা ফাইনাল হচ্ছে না। তুমি চিন্তা করো না, এরকম কি কবে হয়েছে যে তুমি কিছু জিনিস চাইছো আর মা বাবা তা দিবে না? তাদের শুধু একটাই স্বপ্ন, বেশি বেশি টাকা পয়সা আর তাড়াতাড়ি আরও বড় লোক হওয়া। আশা শান্তির সৎমা ছিল, আর আশার স্বামী রঘু একজন গরিব কিষাণ ছিল। সেই জন্যে শান্তি তাদের সবসময় অপমান করত। কিন্তু রঘুকে যতই অপমান করুক না কেন, কিন্তু রঘু তার শাশুড়িকে সবসময় তার মায়ের মতন সম্মান দিত। নমস্কার মা, আপনি কেমন আছেন? ভালো আছেন তো মা? আর বাড়িতে সবাই ভালো তো? আপনি এদিকে কোথায় যাচ্ছিলেন? আমি রাধা আর মোহনের জন্যে জামা কাপড় কিনতে এসেছিলাম। নতুন জামাই বলে কথা, আবার তার ওপরে এত বড় লোক, ভালো জামা প্যান্ট না দিলে কি হয়? আরে রঘু, তুমি কোথায় গিয়েছিলে? এই বাজারে একটু এসেছিলাম আর কি, বাড়ির জন্য সবজি আর দীপাবলিতে কিছু জিনিসপত্র কিনে নিয়ে এলাম। ঠিক আছে, আমি তাহলে এখন আসি, বাড়িতে আবার আমার অনেক কাজ আছে। আমি গরিব জন্য তাই আমার সাথে ভালো করে কথা বললেন না, কিন্তু একদিন আমারও সময় আসবে, সেই দিনেরই অপেক্ষায় আছি। শান্তি রাধা আর মোহনের জন্য অনেক কিছু জিনিস কেনাকাটা করেছিল, কিন্তু তারা তবেও এতে খুশি ছিল না। তোমার আবার কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? কিছু তো বলো, কি হয়েছে? আরে 1 লাখ টাকা পাওয়ার আশায় ছিলাম, কিন্তু সেটা তো আর পেলাম না। শুধু একটা গহনার সস্তা কাপড় দিয়ে পাঠিয়েছেন, আর এইসব জিনিস তো আমাদের বাড়ির চাকররা পড়ে। আমি তো বলেছিলাম মাকে যে আমাকে টাকা দিয়ে দিতে কেনাকাটা করার জন্যে, কিন্তু মা তো নিজে গিয়ে সব কিছু কিনে ফেলল। এতে আমার কি দোষ বলো? আমি এত সস্তা জিনিস ব্যবহার করি না। যাও, এগুলো চাকরদের গিয়ে দিয়ে আসো। ঠিক আছে, এবারের মতো একটু কষ্ট করে পড়ে নাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আর এবারের মতো আর এরকম হবে না। তোমার বাবার কাছে যে জমি আছে, সেই জমি দাম কমসে কম 10 লাখ টাকা হবে। আমরা যদি সেই জমি আমাদের নামে করে নিই। কিন্তু বাবা মা যদি তাদের এই জায়গা তোমার নামে করে দেই, তাহলে তারা কোথায় থাকবে? আরে মা বাবা কোথায় থাকবে সে চিন্তা তুমি কেন করছো? আগে আমাদের ভবিষ্যৎ কথা চিন্তা করা দরকার। তোমাকে কি মনে হচ্ছে বাবা আমাদের কথাই তাদের এই শেষ সম্বল, এই জায়গা কি আমাদের নামে করে দিবে? রাধা, তুমি বুঝতে পারছো না এই জায়গা ভবিষ্যতে যে কত দাম হবে, এর কল্পনা আছে তোমার? এই কাজটা কিন্তু তোমাকেই করতে হবে রাধা। কিন্তু এই কাজটা করা কি ঠিক হবে বাবা মার সাথে? প্রথমবার এই কথা শুনে রাধা কিন্তু করলে, পরে সে তার স্বার্থের আর ভবিষ্যতের কথা ভেবে
সে মোহনের কথায় রাজি হয়ে গেল। আর রঘু বাড়ি ফেরার পর থেকেই তার মুখটা যেন শুকিয়ে গেছিল। রাতে যখন রঘু চুপচাপ খাবার খাচ্ছিল, তখন আশাটাকে জিজ্ঞাসা করল, কি গো, কি হয়েছে তোমার? কথা বলছো না, চুপচাপ খেয়েই যাচ্ছ। আশা, তুমি জানো, আমি যখন আজকে বাজার থেকে বাড়িতে আসছিলাম তখন তোমার মার সঙ্গে দেখা হয়েছিল। দিয়ে কি বলছিলেন তোমাকে? আবার কিছু খারাপ কথা বলেছেন মনে হয়। না না, সেরকম কিছু বলেননি। উনি তো রাধা আর মোহনের জন্যে দীপাবলির জন্যে জামা কাপড় কিনতে যাচ্ছিলেন। আজকে সকালে ও আমার বাবা এসেছিলেন বাড়িতে, আর দীপাবলির কেনাকাটা করার জন্যে টাকা দিয়ে গেলেন। আমি নিব না বলছিলাম, কিন্তু জোর করে দিয়ে দিলেন। আরে আমাকে না বলে তুমি ওই টাকা কেন নিলে? আমি জানি যে আমরা গরিব, কিন্তু এতটা গরিব নয় যে দীপাবলিতে তোমাকে কিছু কিনে দিতে পারবো না। আমি সত্যি বলছি গো, আমি টাকা নিতে চাইছিলাম না, কিন্তু আমি বারবার না বলার সত্ত্বেও বাবা জোর করে দিয়ে গেলেন। ঠিক বলেছ, এতে তোমার কি দোষ? আমি গরিব বলে আজ পর্যন্ত তোমাকে ভালো কিছু দিতে পারিনি। এই সব আমার কপালের দোষ। এই রকম কথা বলো না গো, আমি একবারও তোমাকে নিয়ে এসব কথা ভাবিনি। একদিন দেখে নিও আশা, আমিও অনেক সফল হয়ে দেখাবো। বড় ঘর আর একটা গাড়ি, সব কিছু থাকবে। তখন আর কেউ বলবে না যে আমি গরিব। রাধা জায়গা কেনার জন্য 1 লাখ টাকার কথা শান্তিকে বলেছিল, আর শান্তি সেই কথা ঘনশ্যামকে বলল। এই কথা শুনে ঘনশ্যাম অনেক রেগে গেল। আরে শান্তি, তোমার জামাই অনেক লোভী, সেটা কি তুমি বুঝতে পারছো না? সব সময় কিছু না কিছু চাইছে। তোমার জামাই তো অনেক বড় লোক, তা 1 লাখ টাকা তার কাছে কিছুই নয়। নিজেকে ব্যবস্থা করে নিতে বলো। যদি মোহনের জায়গায় রঘু টাকাটা চাইতো, তাহলে তুমি খুশি খুশি দিয়ে দিতে, তাই না? রঘু যতই গরিব হোক না কেন, কিন্তু তার একটা আত্মসম্মান আছে। সে কখনো আমার কাছে টাকা বা আলাদা কিছু জিনিস চায়নি। তুমি তো শুধু তোমার মেয়ে আশা আর রঘুর কথাই ভাবো, কিন্তু শুধু আমার মেয়ে রাধা আর তার স্বামী তোমার কাছে খারাপ লাগে। তোমার এই মোহনের ওপর যে এতটা ভালোবাসা দেখাচ্ছ, দেখো হয়তো সে আমাদেরকে একদিন পথে বসাবে। আরে যদি মোহন খুশিতে থাকে তাহলে আমার মেয়ে ভালো থাকবে। আর যদি তুমি টাকা নাও দাও, তাহলে আমি আমার গয়না বিক্রি করে টাকা দিব। আরে তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে যদি কালকে মোহন বলবে সবকিছু বিক্রি করে দিতে, তাহলে সেটাও করে দিবে নাকি? সেটা করলে যদি আমার মেয়ে খুশিতে থাকবে, তাহলে আমি তাই করব। কিছু মাস কেটে যাওয়ার পর রঘু আর তার কিছু বন্ধুরা মিলে নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল। গ্রাম থেকে শহরে চাল সাপ্লাই করার ব্যবসা। আশা এই কথা শুনে অনেক খুশি হল। এত বছর কষ্ট করার পর আজ তোমার নিজের ব্যবসা শুরু করতে যাচ্ছ। আর শুধু ভগবানের কাছে প্রার্থনা করো যাতে সবকিছু ঠিকভাবে চলে। আমার বন্ধু অমর বলছিল, যদি চাল সাপ্লাইয়ের ব্যবসা ভালোভাবে গ্রাম থেকে শহরে লেনদেন হয়, তাহলে এই ব্যবসায় অনেক লাভ আছে। তুমি শুধু মন দিয়ে কাজ করো, আমার পুরো বিশ্বাস আছে ধীরে ধীরে আমাদের কষ্টের দিন দূর হবে। আমি ভাবছি যদি ব্যবসাটা ভালো করে চলে, তাহলে সবার আগে একটা নতুন বাড়ি বানাবো, আর সেই ঘরে তোমায় রানী করে রাখবো। এখন থেকে এই সব কথা চিন্তা করা বন্ধ করো। আগে ভগবানের নাম করে ব্যবসাটা শুরু করো। আমি এই কথা বাবাকেও বলবো। বাবা শুনে অনেক খুশি হবে। বাবাও সবসময় চাইতেন যে তুমি জীবনে অনেক এগিয়ে যাও। এত জলদি বলার কোনো দরকার নেই। আগে আমি শহরে গিয়ে সব কথাবার্তা পাকা করে নিই, তারপর তুমি বাবাকে বলবে। না হয় তার আগে এই কথা শুধুমাত্র তোমার আর আমার মধ্যে থাকবে। শুধু একবার সফল হয়ে যায়, তারপর আমি সব অপমানের বদলা নেব। তুমি কিচ্ছু চিন্তা না করে এগিয়ে যাও, আমি তোমার পাশে আছি আর থাকব। আর কিছুদিন কেটে গেল। রঘু ও তার ব্যবসা শুরু করে দিয়েছে, আর সেখানে রাধা আর মোহন মিলে জায়গা কি করে নিবে সেই পরিকল্পনা করছে। আজ আমি একটা জরুরি কাজে তোমার কাছে এসেছি। শ্বশুরবাড়িতে সব ঠিকঠাক আছে তো? তোর আর মোহনের কোনো অসুবিধা হয়নি তো? আমরা তো ঠিক আছি, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। তোমার জামাই একটা নতুন জায়গা কিনছে,
কিন্তু সেই জায়গার কাগজে আমাদের স্বাক্ষরের পর ও দুজন সাক্ষীর দরকার আছে। ও ভাবছে যে তুমি আর বাবা সাক্ষী থাকুক। সত্যি বলতে কি, মোহনের মতো জামাই কোথায়ও পাওয়া যাবে না, কারণ সে আমাদেরকে এতটা ভালোবাসে, তাই এই কাজে জানা যাচ্ছে। তোমার দুজনের সাক্ষী থাকতে কোনো আপত্তি নেই তো? না না, আমাদের কোনো আপত্তি নেই। তোমরা আমাদেরকে বিশ্বাস করে সাক্ষী লাগছ, এই যথেষ্ট। এই কাগজে লেখা আছে যে মোহন সেই জায়গা কিনছে। একবার ভালো করে পড়ে তারপর স্বাক্ষর করে দাও। আমরা পড়তে লিখতে কি জানি, আর তোমাদের উপর আমার অনেক বিশ্বাস আছে, তাই পড়ার কোনো দরকার নেই।